নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। নন্দীগ্রামে লড়াইটা রীতিমতো জমে গিয়েছে। প্রত্যেকেই বলছেন মহাযুদ্ধ, মহাসংগ্রামে নিয়ে আমাদের কোনো মত নেই, কিন্তু এই মহাসংগ্রাম কি আসলে ক্রমশ, এই যুদ্ধ কি আসলে ক্রমশ ধর্মযুদ্ধের চেহারা নিচ্ছে? কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় চষে ফেলছেন নন্দীগ্রামের মাটি, যাচ্ছেন মন্দিরে, যাচ্ছেন মাজারে, কখনো মন্দিরে পুজো দিচ্ছেন, কখনো মাজারে চাদর চড়াচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আর শুভেন্দু অধিকারী তিনিও পিছিয়ে থাকছেন না, ভক্তি করে পুজো করছেন, দলীয় কার্যালয় উদ্বোধন করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই মন্দিরে পুজো করতেও, মন্দিরের পুজোতে সামিল হতেও ভুলছেন না। ঠিক এই কারণেই আমাদের প্রশ্ন, নন্দীগ্রামের এই লড়াই থেকে আলটিমেটলি রাজনীতির থেকে অনেক বেশি করে ধর্মের লড়াইয়ে এসে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই প্রশ্ন নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। চোখ রাখবো শুরুতেই অনির্বাণের অগ্নিবাণে আজকের প্রতিবেদন। ধর্মীয় মেরুকরণের প্রশ্নে সরগরম ভোটমুখী বঙ্গ, বিজেপি না তৃণমূল? ভোট বৈতরণী পার হতে কোন দল আশ্রয় নিচ্ছে ধর্মের? এই প্রশ্নেই একে অপরকে বিঁধছে যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ। পদ্মফুলের আঙুল ঘাস ফুলের দিকে, আর ঘাস ফুলের আঙুল পদ্মফুলের দিকে। আক্রমণ পাল্টা আক্রমণে ভোটের আগে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ধর্ম, ধর্মীয় মেরুকরণ, উগ্র হিন্দুত্ববাদ। ভোটমুখী বঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রচারের এই অস্ত্রই এখন বুমেরাং তৃণমূলের দিকে। সৌজন্যে ২১-এর ভোটের ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামের ধর্মীয় স্থানে ভোট প্রচার তৃণমূল নেত্রীর। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী মমতা মসজিদ এবং মাজারে পা রেখে শুরু করেছেন ভোট প্রচার। মঙ্গলবার নন্দীগ্রামের জনসভা সেরেই প্রথমে বাসুলী দেবী মন্দির, পরে সোনাচূড়ার জগন্নাথ মন্দির, শেষে শামশাবাদের মাজারে যান তৃণমূল নেত্রী। আর বুধবার শিবরামপুরের মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মন্দির এবং মাজারে পা রাখার আগে মঙ্গলবার জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে ধর্মকে মেলানোর। নন্দীগ্রাম আপনারাই তো শিখিয়েছেন, যখন আন্দোলন চলছিল একদিকে গুলি আর একদিকে বোমা, আপনারা কি করছিলেন? আপনারা গুন্ডাদের সাথে লড়াই করেছিলেন। কেউ দিয়েছিলেন আজানের সুর, কেউ দিয়েছিলেন শঙ্খধ্বনি, কেউ দিয়েছিলেন উলুধ্বনি। তাই নন্দীগ্রাম আজ শুধু নন্দীগ্রামে নয়, সারা পৃথিবীতে নন্দীগ্রাম পৌঁছে গেছে। আপনারা ভুলে যাননি নিশ্চয়ই, আমি আশা করি। নন্দীগ্রামের মানুষদের নিয়ে আমি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, আমি ত্রিবান্দ্রমে গেছি, আমি চেন্নাই গেছি, আমি মুম্বাই গেছি, আমি নন্দীগ্রামের মানুষের কথা তুলে ধরবার জন্য। ভোট প্রচারে বুধবার তৃণমূল নেত্রীর ধর্মীয় মেরুকরণের অস্ত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী। চাঁচা ছোলা ভাষা প্রয়োগ করে ব্যঙ্গ বিদ্রুপ, ধর্মীয় স্থানে পা রাখা ও মন্ত্র উচ্চারণে ভুল, সমস্ত প্রসঙ্গই টেনে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এখন উনি ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছেন, খোদা হাফিজ বন্ধ করে দিয়েছেন ভোটের সময়। আমি ওই ধর্মকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, মানব ধর্ম পালন করি। এখন হিন্দু ধর্ম বলছেন, এমন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কালকে জানকীনাথ মন্দিরে রামকে প্রণাম করছে, তাও জুতা পরে চটকে পিন্ডি চটকে দিচ্ছে, বলছে সরস্বতী পুজো কুচো যুগ ভুইসুত। একে তো আন্দোলনের আতুর ঘরে ধুন্ধুমার দৈরথ, প্রার্থী খোদ মমতা, উল্টো দিকে তারই একসময় বিশ্বস্ত সৈনিক। সেই ব্যাটল গ্রাউন্ডে মমতাকে আক্রমণ সহজে মেনে নেওয়ার কথা নয় ঘাসফুল শিবিরের। শুভেন্দুকে পাল্টা আঘাত অবশ্যম্ভাবী ছিল। সৌগত রায়ের মন্তব্য, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক মন্ত্রপাঠই করেন। ममता जी जो सच है वही बताई है। हिंदू ब्राह्मण घर के महिला है, वो चंडी पाठ जानती हैं, सब पूजा के मंत्र जानती हैं। तो उनको यही कहना था कि बीजेपी धर्म को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं, लोग को विभाजन कर रहे हैं हिंदू मुसलमान। इंसल्ट है। शुभेंदु अधिकारी कुछ नहीं जानता बंगाल की परंपरा के बारे में। ममता जी जो चंडी पाठ किया है सही किया है, शुभेंदु जो बोला है गलत बोला है। ভোট প্রচারে মঙ্গলবার ভাঙা বেরিয়ার শহীদ বেদিতে মালা দেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থানার সামনে চায়ের দোকানে ঢুকে চা বানিয়ে সকলকে খাইয়ে জনসংযোগও সারেন মমতা।
তবে ভোট প্রচারের শুরুতে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মের আশ্রয় নিলেন তা দিনের আলোর মতোই স্পষ্ট। আর এখানেই বিজেপির বিরুদ্ধে মমতার প্রচারের অস্ত্র ভোঁতা হলো অনেকখানি। রাজনৈতিক মহলের মতে হিন্দুত্ববাদ বিজেপির ঘোষিত লাইন, কিন্তু তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতার পক্ষে। 21-এর গুরুত্বপূর্ণ ভোটের বৈতরণী পার হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের আশ্রয় নেওয়ার ছবি জন্ম দিল রাজনৈতিক বিতর্কের। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলা তৃণমূল কংগ্রেসও হিন্দু ধর্মকে আশ্রয় করতে চাইছে। মন্দির এবং মাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ছবি সেই ইঙ্গিতই করছে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। নন্দীগ্রামের এই মহাসংগ্রাম নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, কিন্তু যে অনুষ্ঠানে আমি শুরুতেই বলেছি অনির্বাণের অগ্নিবাণে, আজকে আমরা প্রশ্ন বান ছুড়ব একটাই বিষয় নিয়ে। নন্দীগ্রামের লড়াইটা কি আসলে ধর্মযুদ্ধ? আমরা ধর্মযুদ্ধ বলতে যেটা বুঝি ঠিক সেরকম অর্থে নয়, অন্য অর্থে ধর্মযুদ্ধ, যেখানে যে যুদ্ধে ধর্মটাই মূল উপাদান, ধর্মটাই মূল অস্ত্র। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই যে তিনজন অতিথি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, যাদের দিকে আপাতত ধেয়ে যাবে আমার প্রশ্নবান বা অগ্নিবাণ। আমার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোহিনুর মজুমদার। আমার সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে আলোচনাতে জয়ন্তবাবু, কিন্তু তার আগে আমি তিনজনের কাছে প্রশ্ন নিয়ে যাবো। সবার আগে আমি কোহিনুর বাবুর কাছে যাবো। কোহিনুর বাবু, ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী বলছেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সত্যি কি কোনো ঠেলার বসে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় একবার মন্দিরে যাওয়া, আরেকবার মাজারে যাওয়া, আবার মন্দিরে যাওয়া, আবার মাজারে যাওয়া, এমনটা করছেন কেন আপনাদের নেত্রী? আচ্ছা, মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া ঠেলায় পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো যতগুলো উদ্বোধন করতেন, শুভেন্দুবাবুর বোধহয় ততগুলো মিটিং উনি সারা বছরে করেন না। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে গেছে, মসজিদে গেছে, এটা ঠেলায় পড়ে গেছে। এটা একটা বাজে ভেগ কমেন্ট। আসলে বেশি করে একটু হিন্দুত্ববাদী সাজতে হবে না শুভেন্দুবাবুকে, অ্যাফিলিয়েশন পেতে হবে। তো আসলে তো ওনার ব্যাকগ্রাউন্ডটা নেই, ল্যাটারাল ঢুকেছে। যেমন আমরা দেখি বিটেকে কেউ জয়েন্ট দিয়ে বিটেক হয়, কেউ পলিটেকনিক দিয়ে হয়। তো যে ল্যাটারাল ঢুকেছে, কিন্তু জয়েন্ট দিয়ে আসেনি, উনি পলিটেকনিক করে বিটেকটা করতে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে একটু পড়াশোনাটা ভালো করে করতে হবে। তো এটা হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করে একটু মেধাবী ছাত্র সাজার চেষ্টা, আর এর থেকে বেশি কিছু নয়। উগ্র হিন্দুত্বের যে কোনো প্রার্থী, হ্যাঁ। এমন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, যে কোনো একদম হেভি ওয়েট থেকে লাইট ওয়েট, আপনাদের জার্নালিস্টদের ভাষায় যে প্রার্থী হোক, তারা মন্দির মসজিদে গিয়ে, অনেকের কুসংস্কার আছে এই মন্দিরেই যেতে হবে, অনেকের বলা আছে যে এই মসজিদেই চাদর চড়াতে হবে, এরকম করেই তারা নির্বাচনী প্রচার শুরু করে। এর মধ্যে আলাদা করে কোনো ধর্মকে দেখার বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিন্দু ধর্মের প্রতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার বিজেপিকে, নীলাদ্রিবাবু আপনি একমত? মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এলেন, তার একটা বড় কারণ হচ্ছে ভবানীপুর হচ্ছে অবাঙালি প্রধান কেন্দ্র এবং হিন্দু প্রধান কেন্দ্র। সেখানে নন্দীগ্রামে কিন্তু 31% বেশি মুসলমান ভোটার আছে। কিন্তু আমার যেটা ভয় হচ্ছে যে তৃণমূল নেত্রীর এই হিন্দুত্ববাদী একটা ট্রেন্ড দেখার ফলে এই মুসলমান ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে যাদের জোট আছে, কংগ্রেস এবং সিপিএম, তাদের দিকে অনেকটা চলে যেতে পারে। দ্বিতীয়ত অনিবার্য আরেকটা কথা মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের এবার বড় অস্ত্র হচ্ছে বহিরাগত বরং ঘরের ছেলে ঘরের মেয়ে। নন্দীগ্রামের মাটিতে এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, কারণ নন্দীগ্রামে মানুষ বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত আর ঘরের ছেলে শুভেন্দু। বেশ, আমি তো বহিরাগত ভূমিপুত্রের কথা নিশ্চিতভাবে আসবো সে কথাটা, কিন্তু এই মহাযুদ্ধ কি আসলে ধর্মযুদ্ধ? আমি অনিকেত বাবুর কাছ থেকে উত্তর চাই। অনিকেত বাবু, আপনার কি মনে হয়? প্রচলিত প্রত্যেকটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, প্রচলিত প্রত্যেকটা, হ্যাঁ আমি বলছি তো আমি কোথাও বললাম না যে করে না। ওখানেও তন্ময় ভট্টাচার্যকে আমরা দেখেছি কালী পুজোর হচ্ছে গিয়ে মন্দিরে গিয়ে পুজো উদ্বোধন করার। প্রচলিত প্রত্যেকটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে সেই ধর্মের গোষ্ঠীর মানুষদের ভোট তারা চায়। এটার সঙ্গে তফাৎটা হচ্ছে গিয়ে বিজেপির, তারা ধর্মকে ব্যবহার করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার কথা বলে।
মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে ব্যবহার করে কিছু ভোট, হিন্দুদের ভোট, কোথাও বাজারে চাদর চড়িয়ে কিছু মুসলমান ভোট, তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। করা উচিত নয়, করা উচিত নয়, বিজেপির কোনো হিপোক্রেসি করা উচিত নয়। অনেকের দা বিজেপির কোনো হিপোক্রেসি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সাজার চেষ্টা করছেন, এটা কি বলতে পারছি না আমরা? মমতাকে হিন্দু সাজার চেষ্টা করছেন ভোট পাওয়ার জন্য। বিজেপিকে আমি সমর্থন করছি না। না না, বিজেপি যেটা চায় সেটা বিজেপি হিন্দু সংবিধান রাষ্ট্রের বিরোধী। লক্ষ্যে লড়তে পারে। এখন তো দেশ তো সেকুলার দেশ, কিন্তু মমতা হিন্দু সাজছেন কেন? দেশের মমতা সংবিধান হিন্দু এই কাজ সাজছেন কেন? করার সেটাই প্রশ্ন। আমাদের বিজেপির দেশের লক্ষ্য আমি জানি না, সংবিধান বিজেপির হিন্দু লক্ষ্য তো হিন্দু করার রাষ্ট্র নিশ্চয়ই একটা সুযোগ লক্ষ্য দেয় না। রয়েছে, নিশ্চয়ই একটা লক্ষ্য কিন্তু রয়েছে। অনেকে বিজেপি দল হিন্দু রাষ্ট্র করার কথা বলে। সেটা স্পষ্ট। অনিকেত বাবু আমার প্রশ্ন, এই যে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন আপনি, কিন্তু বিজেপির সংবিধানে কোথায় লেখা আছে হিন্দু রাষ্ট্রের কথা? না, না, এই তো ঠিক কথা। আপনি যদি শুনতে চান, আপনি যদি শুনতে চান, জরুরি অবস্থার সময় এটা তো ভারতবর্ষের মহামুশকিল। সংবিধানে সেকুলার কথা বলতে কথাটা দিন। ঢোকানো না, হয়েছিল, ওটা নয়। সে তার বিরুদ্ধে বিজেপি পার্টি তৈরি করতে গেলে আপনাকে নির্বাচন কমিশনকে লিখতে হবে যে আপনি ধর্মনিরপেক্ষ দল। বিজেপি দল হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, তা তাদের সংবিধানেই লেখা আছে। বিজেপি বলছে আরএসএস, বিজেপির যে মাথা আরএসএস বলছে আপনার এখানে জন্মভূমি হলেই হবে না, আপনার এখানে পুণ্যভূমিটাও এখানে হতে হবে, আপনার এখানে তীর্থভূমিটা এখানে হতে হবে। আমার সঙ্গে আলোচনা RSS এর তরফ থেকে জয়দীপ মন্ডল যোগ দিয়েছেন। আমি জয়দীপ বাবুর কাছে যাব, জয়দীপ বাবু, হিন্দু রাষ্ট্র তৈরি করা ঘোষিতভাবে বিজেপির লক্ষ্য, সুতরাং সেক্ষেত্রে বিজেপির সঙ্গে বাকিদের তফাৎ হচ্ছে বিজেপি খোলাখুলি হিন্দু রাষ্ট্রের পক্ষে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করে, যা সংবিধান বিরোধী, এমনটা বলছেন অনিকেত বাবু। আপনি কি একমত? আপনি কি একমত জয়দীপ বাবু? নিয়ে কোনো প্রশ্ন নেই বিজেপি। আমি জানতে পারলাম না কি প্যানেলের মধ্যে কোনো একজনে বলছিলেন যে বিজেপির চার্টারেই আছে যে হিন্দু রাষ্ট্র। উনি যদি দর্শকদেরকে একটু দেখিয়ে দিতে পারেন পয়েন্ট আউট করে যে না, আমি কোথায় কোথাও বলিনি হিন্দুত্বের আদর্শে বিশ্বাস করে। হিন্দুত্ব হচ্ছে বিজেপি একটা সাভারকারের আদর্শ। বিজেপি এই দেশের একমাত্র রাজনৈতিক দল যে স্বাধীন নয়। বিজেপির মাথায় আছে আরএসএস, সেই আরএসএস বলে একটা হিন্দু রাষ্ট্রের কথা। তারা বলে এদেশের তারাই নাগরিক যাদের জন্মভূমি এবং পুণ্যভূমি এখানে। বলে হিন্দুত্বের কথা। আমি সেই কথাটা আমি জয়দীপ বাবুর কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি। জয়দীপ বাবু প্লিজ। হ্যাঁ, তো এবার আমরা গোলপোস্ট শিফট করে আমরা বলছি যে আরএসএস বলে। না, শিফট করিনি। আরএসএস এর শিফট করিনি, কারণ আরএসএস হচ্ছে গিয়ে বিজেপির মাথা। মানে না, না, একটা RSS এর সাথে মাথাটাকে বিজেপির বুঝতে সম্পর্ক হবে। আমি আছি জানি না। RSS একটি আচ্ছা, অরাজনৈতিক সংগঠন, উনি বেটার বলতে পারবেন। বিজেপি একটি রাজনৈতিক দল, সম্পর্কটা কি আমি জানি না। রাজনৈতিক দল হলো আরএসএস, একমাত্র পরাধীন রাজনৈতিক দল। দেশের প্রত্যেকটা দলের গণসংগঠন আছে, অর্থাৎ দেশের প্রত্যেকটা দলের একটা ল্যাগ আছে, তারা ল্যাগ অনেক স্বাধীন। এক মিনিট আমরা অনেক স্বাধীন দল দেখেছি, যে স্বাধীন দলের প্রতিষ্ঠাতা ভারতীয় ছিল না, একটা দল যে 70 বছর ধরে এই দেশ শাসন করেছেন। আরেক ধরনের দল দেখেছি যে দলটা প্রতিষ্ঠাই হয়েছে দেশের বাইরে। তো তার সেইগুলো নিয়ে আমরা কোনটা মানে আপনি কি কংগ্রেস আর কমিউনিস্টদের কথা বলছেন? কংগ্রেস আর কমিউনিস্টদের কথা বলছেন? কংগ্রেস আর কমিউনিস্টদের কথা বলছেন জয়দীপ বাবু? জয়দীপ বাবু, কংগ্রেস আর কমিউনিস্টদের কথা বলছেন কি? না, আমি ফুড ফর থট দিচ্ছি। আমাদের যে দর্শকরা আছেন তারা এইগুলো ডেফিনেটলি আজকের দিনে ইন্টারনেট আছে, গুগল আছে, সব সার্চ করে দেখে নেবে কোন দল কে কি করছেন, সেইগুলো তারাই বিচার করে নেবেন। আমি শুধু তো পয়েন্টার্স গুলো বলবো। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এবার যেটা বলা হয়েছিল যে হিন্দু রাষ্ট্র। আমি একটু অনিকেতদার কাছে যাবো। অনিকেতদা, কিছুক্ষণ আগে এই রাজ্যে এই দেশের বিভিন্ন দলই ধর্মকে ব্যবহার করে কথাটা বলছিলেন, কিন্তু অনিকেতদা তার সঙ্গে সঙ্গে আপনি বলেছিলেন যে বিজেপির একটা মৌলিক ডিফারেন্স আছে, সেক্ষেত্রে তাদের সংবিধান, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সেটা আরএসএস এর সংবিধানে গিয়ে ঠেকলো। ঠিক আছে, বিজেপির মৌলিক ডিফারেন্স এই জন্য আছে যে বিজেপিকে চালায় আরএসএস, বেশ, অন্য কোন দল। আপনাকে
আপনাকে আমি উদাহরণ এখনই দিচ্ছি, আমি একটা উদাহরণ এখনই দিচ্ছি। মিঠুন আচ্ছা, আমি চক্রবর্তী, এক মিনিট, একটা উদাহরণ দিলে মিলে যাবে, অনেকের দা। একটা উদাহরণ দিলেই মিলে যাবে। মিঠুন চক্রবর্তীর কাছে গিয়ে 23শে ফেব্রুয়ারি মোহন ভাগবত বললেন যে দেখা করলেন এবং দেখা করে নমস্কার করলেন, আর আমরা 7 তারিখে দেখলাম মিঠুন চক্রবর্তী। আচ্ছা আচ্ছা বিরোধ হয়েছে। আচ্ছা ধরুন আমি একটা বলি, এক মিনিট, আমি তো পলিটিক্যাল একটা শুনুন, উত্তর দিলেই মিলে যাবে, উত্তর দিলেই মিলে যাবে। আপনি বলুন সিপিএম এর ছাত্র সংগঠনের নাম কি জানেন তো? এসএফআই। আমাদের যা তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপির কি কোনো ছাত্র সংগঠন আছে? আরএসএস এর আছে? আরএসএস তো একটা সামাজিক আছে কি না? সংগঠন। অখিল ভারতীয় তাহলে- বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী সেটা পরিষদ আরএসএস পলিটিক্যাল অর্গানাইজেশন না, পলিটিক্যাল অর্গানাইজেশন না। কি অর্গানাইজেশন? এটা ছাত্র সংগঠন। আমি যতদূর জানি তারা নির্বাচন লড়ে, ছাত্র নির্বাচন লড়ে। ছাত্র নির্বাচনে সদস্য হচ্ছে কি অরুণ যেটা কিন্তু এর সঙ্গে কোহিনুর অনিকেত দা, আপনার কি মনে হয় যে বিজেপি কোহিনুর, আমি এটা বুঝতে চাইবো, এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপি কে রিপ্রেজেন্ট করে না? না কোহিনুর কে কাকে রিপ্রেজেন্ট করে থাকে? আপাতত একটু মুলতবি রেখে। তাহলে অনিকেত দা কে কাকে রিপ্রেজেন্ট করে আপাতত একটু মুলতবি রেখে আমি জাস্ট একটু সামান্য মানে একদম সাম্প্রতিক ইতিহাসের দিকে যদি চোখ ফেরাই, অযোধ্যার রাম মন্দির নিয়ে আমরা এত কথা শুনছি, রাম মন্দির তৈরি হওয়ার পথে, কিন্তু আমার বক্তব্য আমাদের সাম্প্রতিক অতীতের ইতিহাস তো আমাদের সকলেরই খেয়াল আছে। ওই মন্দিরের দরজাটা 80 দশকে কে খুলে দিয়েছিলেন তালাটা? রাজীব গান্ধী। আমি তো বললাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে, কিন্তু তাদের এজেন্ডায় ধর্মকে নিয়ে একটা ধর্ম রাষ্ট্র তৈরি করার তাদের কোনো স্বপ্ন নেই। আচ্ছা এজেন্ডা না লেখা থাকলে একটা প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে অনিকেত দার কাছে। প্রশ্ন আছে, পাকিস্তান ইসলামিক দেশ, বাংলাদেশ ইসলামিক দেশ, ইংল্যান্ড খ্রিস্টান দেশ, আমেরিকা খ্রিস্টান দেশ, ভারতবর্ষ যদি হিন্দুত্ববাদী দেশ হয় এত আপত্তি কেন? সংবিধান মানা করছে, সংবিধান মানা করছে। সংবিধান যদি হয় না। আপনি সংবিধানের ন্যূনতম ধারণা থেকে কথা বলছেন না। সরি, আপনি সংবিধানের ন্যূনতম ধারণা থেকে কথা বলছেন না। সংবিধানে সংবিধানের 51 ক সংবিধানের 51 ক বলছে একজন নাগরিক হিসেবে সংবিধানকে বাঁচানো আমার ছিল না, সেটা জরুরি অবস্থার সময় যোগ হয়েছিল। দেশ যখন সেটা জরুরি অবস্থার সময় যোগ হয়েছিল। আপনি যদি একা বলেন তাহলে মুশকিল হবে। এটা বাস্তবটা বলুন। সংবিধান পাল্টেছিল, জরুরি অবস্থার সময় পাল্টেছিল। যেই দেশে সোশ্যালিস্ট কথাটা ভারতের সংবিধান ছিল না। জয়দীপ বাবু কিছু বলছেন, জয়দীপ বাবু কিছু বলছেন। যেই দেশের সংবিধানে সোশ্যালিস্ট যে দেশের সংগ্রাম একসাথে হিন্দু মুসলমানরা মিলে করেছে, আপনি কখনোই সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুসলমানদের কোনো বিরোধিতা করছে না, কখনো হতে পারে না। কোনো বিরোধিতা করছে না। হিন্দুত্ববাদের সাথে মুসলমানদের কোনো বিরোধিতা নেই। কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধিতা নেই। আপনাদের ভারতী বনাম ভারতবর্ষ রাষ্ট্র কেস হয়েছে। আপনি সাভারকারের মতাদর্শটা পড়ুন, হিন্দুত্ববাদের সাথে ধর্মের কোনো সাভারকারের সাভারকারের মতাদর্শ পড়ার আগে সম্পর্ক নেই। আমরা একাধিক জায়গায় দেখেছি যেখানে সাভারকার নেতাজি সুভাষচন্দ্র বোসের এই এন্ট্রেন্স আইএনের ভেতরে ঢোকা, ভারতবর্ষে ঢোকার বিরোধিতা করেছে। তারপর আর সাভারকার নামক লোকটা ভারতে ঢোকার বিরোধিতা করেছে। আচ্ছা সাভারকার থেকে আবার নন্দীগ্রামে আসি। কোহিনুর সাভারকার থেকে নন্দীগ্রামে আসি। নীলাদ্রিদা অনিকেত দা আবার সাভারকার থেকে নন্দীগ্রামে আসি প্লিজ নীলাদ্রিদা, আমি সাভারকার থেকে আবার নন্দীগ্রামে আসি। জয়ন্ত বাবুর কাছে আরেকবার ফিরে যাই। জয়ন্ত বাবু, আমরা বলছি, আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে বলছি, আমাদের মনে হচ্ছে নন্দীগ্রামে এবারে যুদ্ধটা যেন ধর্মযুদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে যাচ্ছেন, মাজারে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী তিনিও দলীয় কার্যালয় উদ্বোধন করে পুজোতে বসছেন, পুজোর মধ্যে অংশগ্রহণ করছেন। কালকে হয়তো কোনো মন্দির মাজারও তিনি আবার কোনো মাজারও তিনি যেতে পারেন। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যখন প্রত্যেকেই নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, তখন নিজের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পরতে ধর্মকে জড়িয়ে নেওয়ার এত উৎসাহ কেন? তাহলে মমতার সাথে বিজেপির তফাৎ। আমি জয়দীপ বাবুর কাছে একবার শুনে নিই।
কোয়েশ্চেনটা কি আমার একদম একদম আপনার কি করা জয়দীপ বাবু? হ্যাঁ, তো মেইন প্রবলেম যেখানে ভারতের রাজনীতিতে যেটা হচ্ছে, স্পেশালি পশ্চিমবঙ্গ টু বি ভেরি প্রিসাইজ, এইখানে লোকেরা ধর্মকে একটা ভয় দেখাতে চাইছে যে এই ধর্মটা ভুল, ওই ধর্মটা ঠিক। আর যে গরুর দুধ দেয় সে গরুর লাত আমি খেতে পারি, আমি ইনডাইরেক্টলি সেই ধর্ম নিয়েই কথা বলছি। বাট অন্য একটা মেজরিটি ধর্ম যখন লোকেরা তারা বলছে যে আপনি প্রথমে ডিসাইড করেছিলেন সেকুলার হবে, পরে আপনি ডিসাইড করছেন যে আমি একটা গরুরই লাত খাবো, তো সেরকম ধরনের দ্বিচারিতা, হিপোক্রেসি, এইগুলো কেন? প্রথমে হিপোক্রেসি গুলোকে দূর করতে হবে, দূর করে তারপরে না হয় আমরা বলবো যে হ্যাঁ এটা আমরা প্রপার সেকুলার। শুধু সংবিধানের প্রিঅ্যাম্বলে আমি সেকুলারিজম কথাটা যোগ করে দিলাম, সোশ্যালিস্ট আর সেকুলারিজম, তাতে কখনো আসলে অন গ্রাউন্ড সেটা কখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। প্রত্যেকটা দলই সামহাউ অ্যাপিজমেন্ট পলিটিক্স করে গেছে। এই ধরুন না, বাটলা হাউস এনকাউন্টারে 2008 সালে যেমন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই জিনিসটা ঠিক নয়, মানে পুলিশ বা জুডিশিয়াল এনকোয়ারি হওয়ার আগেই উনি নিজের থেকেই একটা জাজমেন্ট পাস করে দিয়েছিলেন যে এটা ভুল, দিল্লি পুলিশ যা করেছে সেটা ভুল। এবার এইগুলো কেন উনি আগে থেকে বলবেন? এইগুলো করা মানে কি অ্যাপিজমেন্ট পলিটিক্স নয়? আর যদি আপনি অ্যাপিজমেন্ট করেন তাহলে আর না, কিন্তু এনকাউন্টার সম্পর্কে প্রশ্ন তোলার সঙ্গে অ্যাপিজমেন্ট পলিটিক্সের কি সম্পর্ক? এনকাউন্টার সম্পর্কে প্রশ্ন তোলার ক্ষেত্রে অ্যাপিজমেন্ট পলিটিক্সের কি সম্পর্ক? মমতা বন্দ্যোপাধ্যায় তো কিষেনজির মৃত্যু নিয়েও তিনি এনকাউন্টারের তত্ত্ব, মাফ করবেন আজাদের মৃত্যু নিয়ে তিনি এনকাউন্টারের তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন। কারেক্ট। তখন তো প্রশ্নটি না অ্যাপিজমেন্ট পলিটিক্স। কারেক্ট। তো বেসিক্যালি প্রথম আগে থেকে কেন বলে দেবেন? মানে আজকে কৃষাণজির হোক বা কালকে না, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সিদ্ধান্তে পৌঁছানো সম্পর্কে নিশ্চিতভাবে আপনার আপত্তি থাকতে পারে জয়দীপ বাবু, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আগে সিদ্ধান্ত পৌঁছানোটাকে আপনি কেন অ্যাপিজমেন্ট বলে দেখছেন, যখন তিনি আজাদের মৃত্যু সম্পর্কে একই কথা বলছেন, যে গভর্নমেন্টের তিনি পার্ট, সেই গভর্নমেন্টের পার্ট হয়েও বলছেন, তারপরে আপনার যখন এখানে কোনো অ্যাপিজমেন্ট পলিটিক্স আপনার চোখে পড়েনি, তাহলে পার্টিকুলারলি বাটলা হাউসের ক্ষেত্রে কেন আপনার অ্যাপিজমেন্ট পলিটিক্স চোখে পড়ছে? মানলেও তা সহ্য করতে হয়, এটা কি অ্যাপিজমেন্ট পলিটিক্স না নয়? মুখ্যমন্ত্রী বলেছিলেন 19-এর নির্বাচনের পর, উনি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে এই কথাটা, এটা কি অ্যাপিজমেন্ট না নয়? কোনটা আরেকবার বলুন নীলাদ্রি বাবু। যে গরু দুধ দেয় সে লাথি মানলেও, যে গরু দুধ দেয় সে তার লাথি মারা কথা এইমাত্র জয়দীপ বাবু বলেছেন, অ্যাপিজমেন্ট নয়, নিশ্চিতভাবে বলেছেন। আমি কোহিনুর বাবুর কাছে যাবো। কোহিনুর বাবু, একটা প্রশ্ন কিন্তু উঠছে নিশ্চিতভাবে কোহিনুর বাবু একটা প্রশ্ন কিন্তু উঠছে, অনেকেই বলছেন এই কথাটা। একটু আগে যখন আলোচনা হচ্ছে, রাজীব গান্ধীর প্রসঙ্গ এনেছিলাম, রাজীব গান্ধী শাহবানুর মামলার রায়টাকে এক কথায় পাশ কাটিয়ে গিয়ে, যেভাবে পাশ কাটানো উচিত ছিল না বলেই অনেকে মনে করেন, অন্তত একটি ধর্মনিরপেক্ষ দেশে কোনো প্রধানমন্ত্রী উচিত ছিল না, যা করেছিলেন তারপরে মন্দিরের তালা খুলে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া, রাজনৈতিক মঞ্চে ধর্মগুরুদেরকে তোলা, বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের অংশ হয়ে রাজনৈতিক কথা বলা, এগুলোকে ব্যালেন্স করবার জন্য এখন মন্দিরে যাচ্ছেন, এগুলোকে ব্যালেন্স করবার জন্য কালী পুজোর ভিডিও আপলোড করতে হচ্ছে, বাড়িতে জগন্নাথ দেবের পুজোর ভিডিও আপলোড করতে হচ্ছে। আমি এবার এক এক করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হতো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কালী পুজো উদ্বোধন করতেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে যারা মন্ত্রী, তখন যারা কাউন্সিলর, বড় চেয়ারম্যান ছিলেন, তারা সিরিজ অফ দুর্গাপুজোর প্রেসিডেন্ট ছিলেন, এবং খুব ঘটা করে দুর্গাপুজো হতো। সুরুচি সংঘ বলুন, চেতলা অগ্রণী বলুন, খুব ঘটা করে হতো। শাসক আসার পরও সেটা হয়েছে, এমনকি বিজেপি বাংলায় কিছুটা উঠে আসার পরও সুরুচি সংঘর পুজো বলুন, কি একজন হজযাত্রী হয়ে দুর্গাপুজোর প্রেসিডেন্ট চেতলা অগ্রণী দুর্গাপুজো, ববি হাকিমে, সে পুজোর জৌলসে মিনিমাম কম হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা যেভাবে বলছে যে কেন ভাই একজন, আমি বলছি না, একটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুসারী, নেতাজি বিশ্বাস করছেন ধর্মের সাথে রাজনীতিকে মেলানো উচিত নয়, বাড়িতে কালী পুজো করা আর রাজনৈতিক প্রচারে গিয়ে ধর্ম প্রচার করা এক, রাজনীতির প্রচারে গিয়ে তাহলে তিনি বলুন নেতাজির অনুসারী তিনি নন, করে না, সেটা করেছেন ভারতের প্রধানমন্ত্রী, আপনি আমার গলা কিন্তু আপনার থেকে জোরে, আমি করিনি এতক্ষণ। ভারতের প্রধানমন্ত্রী তিনি পার্টিকুলারলি একটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জন্য বলেছেন যে ড্রেস
দেখে দাঙ্গাকারী বোঝা যায়। আপনি সেটা এটা কোথাকার? বেশ, বলেছে দই চিড়ে খাচ্ছে, আমাদের দধিকর্মা আমরা দই চিড়ে খাই, সেই দই চিড়ে খাচ্ছে বলে বাংলাদেশী। না ঠিক কথা কিন্তু লুঙ্গি পরে আছে বলে বাংলাদেশী। প্রধানমন্ত্রী যদি রাম মন্দিরে গিয়ে পুজো করেন, রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনে পুজো করেন, তাতে যদি তার ধর্মনিরপেক্ষতা খোয়া না যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মাজারে গেলে বা মন্দিরে গেলে তার ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী তো ঘোষিতভাবে হিন্দুত্ববাদী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশটা পরে আছেন, না, এক সেকেন্ড, এটা বলুন। বিশ্বাস করে যদি উনি বলেন প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ কি প্রধানমন্ত্রী সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধানের শপথ নিলে তিনি হিন্দুত্ববাদী হতে পারেন না। উনি যদি প্রধানমন্ত্রী যদি হিন্দুত্ববাদী হন, ওনাকে পদত্যাগ করতে হবে, কারণ কি হি ইজ আন্ডার ওথ, হি ইজ আন্ডার ওথ অফ কনস্টিটিউশন, সংবিধানে তিনি শপথ নিয়েছেন। রাষ্ট্রের প্রবক্তা, আরে কোথায় প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী হন, তাহলে তো ওনাকে রিজাইন করা উচিত। উনি তো সংবিধানের শপথ নিয়েছেন, আর সংবিধানের যদি শপথ নিয়ে থাকে, সংবিধান তো সেকুলার বলছে, তাহলে তিনি সংবিধানের শপথ নিয়ে কি করে অ্যান্টি সেকুলার হন? তাহলে তো ওনার উনি পদত্যাগ করা উচিত, মিথ্যাবাদী। শোনো হি ইজ ব্রেকিং দি ওথ, সংবিধানের শপথ নিয়ে সংবিধানের শপথ নিয়ে কথা অনুযায়ী হি ইজ ব্রেকিং দি ওথ। সংবিধানের শপথ নিয়ে আমার প্রশ্ন, কোন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দুধ দেওয়া এবং অন্য সম্প্রদায়কে দুধ না দেওয়া বলে চিন্তা করা হয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না বলেননি? ঘোষিত সেকুলার, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সেকুলার, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সেটা প্রমাণ করছে। আরে কোথায় সেকুলার না? ভারতবর্ষে বিজেপি বাদে সব রাজনৈতিক দলই দক্ষিণেশ্বর যেতে ভাঙাচোরা রাস্তা দিয়ে যে আমার কালী ভক্তরা দক্ষিণেশ্বর যেত, তাদের সুবিধা করে দেওয়ার জন্য কোন মুসলমানকে সুবিধা করে দিয়েছে? আরে তাতে কি প্রমাণ হয় যে সেকুলার? কি আশ্চর্য কথা! সুবিধা করে দিয়েছে, মুসলমানের প্রশ্নই আসছে না। মন্দিরে যাবার জন্য, সুবিধা করার জন্য দেশের শিশুদের দুধ না দেওয়া, সেটা আরো বড় অন্যায়। ইনস্টিটিউশনাল পার্ট অনেকের দা, ইনস্টিটিউশনাল পার্ট আপনাদের জামানায় ছিল 63, টাকা ঢালা আমাদের তৃণমূল কংগ্রেসের জামানায় 98। দল কোথায় শিশুর অসুবিধা হচ্ছে? ইনফ্যান্টিসাইড সিপিএম এর আমলে কত ছিল? ইনফ্যান্টিসাইড মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কত ছিল? আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লকগুলোতে হচ্ছে আমাদের সুবিধার জন্য, মাতৃযান সুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ভারতীয় জনতা একটু বলি ভারতীয় জনতা পার্টির আদর্শ হচ্ছে হিন্দুত্ববাদ। এবার হিন্দুত্ব হচ্ছে সাভারকারের আদর্শ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব একটা লাইফস্টাইল। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে সেকুলার, যেটা উনি বলছেন ভালো কথা, কিন্তু একজন সেকুলার নেত্রীকে বলতে পারেন যে গরু দুধ দেয়, যে লাথি মারলেও সহ্য করতে হয় না? আমি শুনছি তো, আপনি তো শুনছেন না, এই যে প্রতিবাদ করলেন, আপনার হিন্দুত্ব নিয়ে কথা সহ্য হচ্ছে না, এত অসহিষ্ণুতা কেন? সাভারকারকে নিয়ে এত অসহিষ্ণুতা কেন? আমি হিন্দুত্বের কথা বলছি, আমি সুভাষচন্দ্র বসুর কথা বলছি, আমি সুভাষচন্দ্র বসুর কথা বলছি। এই দেশের মানুষকে, এই দেশের প্রত্যেকটা নাগরিককে কেবল এখানে জন্মালেই হবে না, এই দেশের প্রত্যেকটা নাগরিকের পুণ্যভূমি হতে হবে এই ভারতবর্ষ। অর্থাৎ না বলছি, শুনুন, এই দেশের যে মুসলমান, তাদের পুণ্যভূমি কাবা হওয়া চলবে না। এই দেশের যে খ্রিস্টান, তাদের পুণ্যভূমি ভ্যাটিকান হওয়া চলবে না। অর্থাৎ তাদের ধর্মাচরণই চলবে না। খালি কেবলমাত্র হিন্দুদের ধর্মাচরণ, কেবলমাত্র সাভারকারের দর্শন নিয়ে নিশ্চিতভাবে পরে আলোচনা করবো, কিন্তু নন্দীগ্রামের কথা আবারও ফিরে আসবো। হ্যাঁ, জয়দীপবাবু কিছু বলছিলেন, প্লিজ। এইগুলো কে বলেছে? উনি বলছেন, অনিকেত দা বলছেন। না, আমি একটা কথাই বলছি, ট্রুলি সেকুলার, তাহলে না আমি বলছি, আমি সেকুলারিজমের ডেফিনেশনটা এখানে প্রত্যেক দিন শেয়ার মার্কেটের প্রাইসের মতো ওপর নিচে ডেফিনেশন চেঞ্জ হয়। একটা দিকে যেমন কোনো লোক এসে বলেনি যে রাম মন্দিরের জন্য আপনি টাকা দিন, মানে সরকারকে বলেনি যে রাম মন্দিরের পেছনে খরচা করতে হবে, দ্যাট ইজ ট্রু সেকুলারিজম। সিমিলারলি আমি হজ হাউসের জন্য খরচা করব না। সেকুলারিজম যখন ফ্রান্স আর ওয়েস্টার্ন কান্ট্রি ফার্স্ট সেকুলারিজম ওয়ার্ডটা এনেছিল, তখন বলেছিল গভর্নমেন্ট থেকে সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম গভর্নমেন্ট। আপনি কি তত্ত্ব বলছেন? কে ফ্রান্স, কে কোথায় ফ্রান্সে সেকুলারিজম কোথা থেকে উদ্ভব? আপনি কিসের ইতিহাস পড়াচ্ছেন? এটা সেকুলারিজম ওখান থেকে উদ্ভব হয়েছে। সেকুলারিজম কোথায় লেখা আছে ফ্রান্সের থেকে সেকুলারিজম উদ্ভব? এই হাস্যকর ইতিহাস সংবিধানে 1950 সালে সেকুলার বলে কথা ছিল না। ভারতের সংবিধানে কোনো সেকুলার কথা ছিল না। সেকুলার কথাটা ভারতে উদ্ভব হয়েছে জরুরি অবস্থার সময়, এটা বুঝুন।
না পরে কথাবার্তা বলছেন। কথাটা সেকুলার আপনি মানে বলুন, হচ্ছে আজকের ডেটে কি সেকুলার সেকুলার মানে ডেফিনেশন চলছে হচ্ছে আপনার কাছে? প্রত্যেকটা ধর্ম থেকে রাষ্ট্রকে কি চলছে? বিভক্ত করা, রাষ্ট্রকে ধর্ম আচ্ছা, থেকে অনেকে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু সংবিধান যখন প্রথম আমাদের হাতে দেওয়া হয়, অর্থাৎ আমরা নিজেদের হাতে দিই 1950 সালে, তখন তো সেকুলার শব্দটা ছিল না। সেকুলার শব্দটা রাখা হবে কিনা এই নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক ডিবেট হয়েছে। আমার জাস্ট প্রশ্ন, অনিকেত, আমার জাস্ট প্রশ্ন, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেধা ছিল, সম্মিলিত মেধা, আপনার কি মনে হয় তার 1/4 মেধা এখন লোকসভা রাজ্যসভার সাংসদদের মিলিয়ে আছে গোটা ভারতবর্ষের সাংসদ? তারা যখন মনে করেননি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন মনে করেনি সেকুলার শব্দটা রাখা প্রয়োজন, তাহলে জরুরি অবস্থার সময় কোন নির্দিষ্ট প্রয়োজনে এই শব্দটা আনার প্রয়োজন? শুনবেন তো? নিশ্চিতভাবে শুনবো, প্রশ্ন করেছি। ভারতবর্ষের সংবিধানে আলাদা করে সেকুলার শব্দের দরকার নেই, কথাটা বলা হয়েছিল এইটা। যখন সেকুলারিজম নিয়ে আলোচনা হচ্ছিল তখন বলা হয়েছে যে ভারতবর্ষের সংবিধানটা এতটাই ধর্মনিরপেক্ষ, এতটাই রাষ্ট্র থেকে বিযুক্ত যে সেখানে আলাদা করে সেকুলার শব্দটা রাখার দরকার নেই। তাহলে একটা প্রশ্ন আছে, যদি সেকুলার শব্দ রাখার প্রয়োজন না থাকে, কেন ধর্মভিত্তিক পার্সোনাল ল আছে? কেন ধর্মভিত্তিক পার্সোনাল ল সেটা বলুন। মানে উনি ইমপ্লাই করে জরুরি অবস্থার সময়ে যখন প্রথম থেকে কেন ছিল ধর্মভিত্তিক পার্সোনাল ল আছে? কেন মুসলিম পার্সোনাল ল আছে সেটা বলুন। কারবার দেখে বিরক্ত, এটাকে বলে বিতস্তত narrative। হয়ে ওই এটাকে বলে সংবিধানের অ্যামেন্ডমেন্টটা করা হয়, সেখানে সেকুলার বসানো নাকি হয়। জোর করে নাকি জোর করে নাচবন্দি করতে গিয়ে যে পরিমাণে ভোট হারানো ভয় হয়েছিল, তার জন্য এটা ব্যালেন্স করতে হয়েছিল অনেকের দা। খুব অন্যায় হয়েছিল। আমার তো এটাই প্রশ্ন যে একটা ধর্মনিরপেক্ষ সংবিধান একবারে ডান দিকে, একবার একেবারে বাঁ দিকে এভাবে ঘোরাঘুরি করবে, এটা ধর্মনিরপেক্ষতা? প্রশ্ন করছেন, উত্তর শুনুন। প্লিজ বলুন। আসলে অনেকের যখন এই কাজটা করা হলো, সেকুলার করা জরুরি অবস্থার তারপরে যখন জরুরি অবস্থা উঠে গেল, তখন সেকুলারিজমের গোটা ডেফিনেশন চেঞ্জ সংসদ হয়। মিলে আবার বসলো যে এই সমস্তগুলোকে রিভার্স করা হবে কিনা। তখন সুপ্রিম কোর্টের রায় হচ্ছে গিয়ে সেকুলার শব্দটা বসানোতে আমাদের ভারতের সংবিধানের কোনো মৌলিক দৃষ্টিভঙ্গি লঙ্ঘন করা হয়নি। এই রায় পাওয়ার পরে অন্য সমস্তগুলোকে আপনারা দেখবেন যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আবার যা উনি করেছেন 6 বছরের সংসদ, পাল্টে আবার 5 বছর করা হয়েছে, কিন্তু সেকুলার শব্দটা তোলা হয়নি। বেশ, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছে যে এই সেকুলার সোশ্যালিস্ট শব্দ দিয়ে আমাদের দেশের মৌলিক যে স্পিরিট। আমার এই আলোচনা চলতেই আমার ব্রহ্মাস্ত্র আপনাদের জন্য, আমার ব্রহ্মাস্ত্র। আমি এতক্ষণ ধরে যা বুঝছি, যেভাবে আলোচনা গতি প্রকৃতি এগোচ্ছে, তাতে করে আমার মনে হচ্ছে, আমার প্রশ্ন এটা, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ধর্মের কবজায়? আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। একটা ছোট পয়েন্ট বলবো। ভারতবর্ষের কনস্টিটিউশন বা তার প্রিএমবল চেঞ্জ করার অথরিটি শুধু পার্লামেন্ট অফ ইন্ডিয়ার আছে, আপার হাউস আর লোয়ার হাউসের। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তার অথরিটি হচ্ছে সেই কনস্টিটিউশনটাকে, হি ইজ দ্য আপকিপার অফ দ্যাট কনস্টিটিউশন, যার মৌলিক যে স্ট্রাকচারটা আছে সেটা যাতে চেঞ্জ না হয়। আবার আপনি সংবিধান সম্মত কথা বলছেন না। সংবিধানের 51 একবার শুনুন। আমি কি বলবো, আপনি তার আগে বুঝে গেছেন তা নয়। কথাটা শুনুন। ধারাতে পরিষ্কার বলা আছে যে একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে গিয়ে সংবিধানকে বাঁচানো, একজন সংবিধানের দায়িত্ব হচ্ছে গিয়ে বাঁচানো, এবং সেই ধারায় না, জয়ন্তবাবু কি বলছেন একটু শুনুন। জয়ন্তবাবু কথা শেষ করুন। ইমার্জেন্সির সময় দুটো ওয়ার্ড কেন ইনক্লুড করা হলো, আর তারপরে সেটা পার্লামেন্টে একবার শুনুন। অনেকে একবার শুনুন, যেহেতু জয়ন্তবাবু স্টুডিওর বাইরে বলতে হয়তো সমস্যা হবে কথা বলতে। প্লিজ জয়ন্তবাবু, প্লিজ জয়ন্তবাবু বলুন। একটা দুটো ওয়ার্ড যেটা প্রিঅ্যাম্বলে জোড়া হয়েছিল, ওটা দ্যাট শুড বি দ্য উইল অফ দ্য পিপল, ইট শুড নট বি এট দ্য উইজডম অফ দ্য সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট। যেটা প্রিঅ্যাম্বলে জোড়া হয়েছিল সেটা ফার্স্ট অফ অল সেটা এতে জোড়া হয়েছিল, এমার্জেন্সির সময় জোড়া হয়েছিল। সেকেন্ড হচ্ছে, তারপরে কংগ্রেস বা অন্য কোনো পার্টি আজ পর্যন্ত কেন এটা তোলেনি পয়েন্টটা যে আমরা এটাকে আপার হাউস আর লোয়ার হাউসে আবার ওয়েটিং করাবো। লেট দ্য উইল অফ দ্য পিপল বি দ্য টপ মোস্ট থিং।
for a বেশ constitution, বেশ not বেশ আমি the আমি interpretation সেকুলারিজম অন্তর্ভুক্ত সেকুলারিজম শব্দটা অন্তর্ভুক্ত করা ডিবেট থেকে যদি এবার একটু সরে এই প্রশ্নটাতে আসি যে প্রশ্নটা করলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি কি ধর্মের কবজায় সেকুলারিজমকে একবার সারা জীবনের মতো নির্বাসনে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ। ৭৭-এ নির্বাচিত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি। হ্যাঁ যখন এই সংবিধান সংশোধন নিয়ে কথা হচ্ছে তখন এই সেকুলারিজম নিয়ে তাদের নির্দেশে তাদের অনুরোধে এই জিনিসটা সুপ্রিম কোর্টে যায়। ৫১-র ক ধারায় কেশবানন্দ ভারতী বলে এক সন্ন্যাসী, তিনি আমাদের মতন সাধারণ নাগরিক, বড় কেউ কেটা কিছু ছিলেন না, কদিন আগে মারা গেছেন। কেশবানন্দ ভারতী ভার্সেস ইন্ডিয়া স্টেট বলে একটা কেস হয় এবং সেখানে খুব পরিষ্কার এই আমরা বলছি ৬ জন সাংসদ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গিয়ে অটল বিহারী বাজপেয়ী এবং আদবানি, এবং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে না, এতে আমাদের সংবিধানের মূল যে নির্যাস সেটা লঙ্ঘন করা হয়নি, সেই জন্য এগুলো থাক, বাকিগুলো চেঞ্জ হোক, যেগুলো চেঞ্জ হবার সেগুলো চেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে তারপরে ইলাদিবাবু এটাকে নিয়ে আলোচনা করার আর কি কোনো স্কোপ আছে নাকি আলোচনাটা করতে হয় শুধুমাত্র রাজনৈতিক কারণে? এই আলোচনাটা করলে ভোট বাড়ে। দুটো শব্দ অ্যাড হয়েছিল অনির্বাণ, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার। ১৯৯১ সাল থেকে ভারত ঘোষিতভাবে মার্কেট ইকোনমির দিকে চলেছে, সোশ্যালিজমকে বিসর্জন নিয়েছে, তাও সোশ্যালিস্ট শব্দটা আছে। আর সেকুলারিজম ভারতে কি হয়েছে সেটা মানে বলছেন ওটা আসলে বিসর্জন কাছে তাও শব্দটা আছে। কোহিনূর মানবেন কি এখানে? কোহিনূর মানবেন যে ওটা আসলে বিসর্জন কাছে কিন্তু শব্দটা আছে। বিজেপি এই একটা জিনিস ধর্মের ভিত্তিকে কি আপনার নাম কোহিনূর নয় তো? আমি প্রশ্ন করছি, উত্তর দিতে দিন। থাকা উচিত। বেশ আমার এই সবগুলো প্রশ্নের উত্তর নেওয়ার জন্য বিস্তারিতভাবে ফিরবো। হ্যাঁ একদম সংক্ষেপে কোহিনূর, আমাদের বিরতির সময় হয়েছে, আমাদের বিরতির সময়, একটা ছোট্ট বিরতির সময়, বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণ নিউজ। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।